কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। ফরিয়াপুকুরের কাছে এক নামী ব্যবসায়ীর বাড়িতে উদ্ভব হয়েছে বিপদে। ব্যবসায়ীর ছোট মেয়ের কিছুদিন আগেই গর্ভপাত হয়েছিল। এই ঘটনায় মেয়েটি ভেঙে পড়েছিল। উপরন্তু তার স্বামীও তার সঙ্গে কোনো সম্পর্ক রাখল না। মেয়েটি এরপর থেকেই যেখানে সেখানে একজন ছোট বাচ্চাকে দেখতে পেত। সেই বাচ্চাকে ধরার জন্য মেয়েটি কেমন যেন পাগল হয়ে গিয়েছিল। মেয়েটির বাবা মা বাড়িতে অনেক পুজো আচ্চা করেও সমস্যার সমাধান করতে পারলেন না। মেয়েটি দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। এই বিপদের হাত থেকে বাঁচার জন্য তারা গ্যাংটক থেকে নিজ খরচে ওস্তাদকে ডেকে পাঠালেন এই কলকাতা শহরে। ওস্তাদ মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে কলকাতায় এলেন। ব্যবসায়ী ভদ্রলোক নিজে গাড়ি করে ওস্তাদকে শিয়ালদা থেকে ফরিয়াপুকুরে নিয়ে এলেন। ওস্তাদ সেই বাড়িতে পা রেখেই চোখ বন্ধ করে নিজের হাতে রুদ্রাক্ষের মালা চেপে ধরলেন। কিছুক্ষণ সব নিস্তব্ধ। বাড়ির সদস্যরা এক দৃষ্টে তাকিয়ে আছেন ওস্তাদের গম্ভীর মুখের দিকে। তিনি বিড়বিড় করে মন্ত্র পাঠ করার কিছুক্ষণ পর চোখ খুললেন, বললেন, এই বাড়িতে কোনো ভূত প্রেত কিংবা আত্মার বাস নেই। কিন্তু আমার মেয়ে যে। ওস্তাদ তাকে থামিয়ে বললেন, আপনার মেয়েকে একবার ডাকুন আমার সামনে। মেয়েটির মা মেয়েটিকে ধরে ধরে নিয়ে এলেন। বেটে খাটো মেয়েটি ওস্তাদের সামনে এলো। মেয়েটির চোখের তলায় কালো কালি পড়েছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, হাতের নখে জমাট বেঁধেছে ময়লা, উস্কো খুস্কো চুলে মেয়েটির মুখ ঢেকে আছে। ওস্তাদ মেয়েটির দিকে হাত বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? মেয়েটি ওস্তাদের দিকে মুখ তুলে চাইল। তারপর মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আপনি আমায় মা বলে ডাকলেন? মা ডাকটা না আমার শুনতে খুব ভালো লাগে। ওস্তাদ মেয়েটির হাত ধরে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রইলেন। মেয়েটিও ওস্তাদের দিকে তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট ধরে এই দৃষ্টি বিনিময়ের পর ওস্তাদ চোখের পলক ফেলে বললেন, ওকে ভিতরে নিয়ে যান। মেয়েটি চলে গেলে ওস্তাদ ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়েকে ডাক্তার দেখান। ওর উপর কোনো ভূতের উপদ্রব হয়নি। এতবার সন্তান হারিয়ে ও নিজের স্বাভাবিক বুদ্ধি হারিয়েছে। তার উপর যেভাবে ওর স্বামী ওকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছে সেটাও মানতে পারেনি। ব্যবসায়ী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এত কথা তো তিনি ওস্তাদকে বলেননি, তাহলে ওস্তাদ এসব জানলেন কি করে? ওস্তাদ তার মনের প্রশ্ন আন্দাজ করেই বললেন, আমি এরকম অনেক কিছুই বুঝতে পারি যেটা আপনারা পারেন না। যেমন এখন বুঝতে পারছি আপনার ওপর কুসংস্কারের প্রচণ্ড তীব্র প্রভাব আছে। মেয়েকে ভূতে ধরেছে ভেবে ওঝা তান্ত্রিককে ডেকে এনেছিলেন, কিন্তু একবারের জন্য মেয়েকে কোনো ডাক্তার দেখাননি। কি ধরনের মানুষ আপনারা? ইমিডিয়েট মেয়ের চিকিৎসার ব্যবস্থা করুন। কথা দিচ্ছি, চিকিৎসা ঠিকভাবে এগোলে আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মাফ করবেন, আমার আর এখানে কিছুই করার নেই। ভুবন ওস্তাদ এখন কলকাতায় আসলেই আমাদের বাড়িতেই থাকেন। এবারেও সে নিয়মের অন্যথা হলো না। ফারিয়াপুকুরের কেসটা যে একবেলার মধ্যে সমাধান হবে এই আশা তিনি করেননি।
তাই ফেরার টিকিট তিনি 7 দিন পরের একটা তারিখে বুক করিয়েছিলেন। সুতরাং এখন ওস্তাদকে আমরা 7টা দিন পাচ্ছি। আর আমি ঠিক করেছি এই 7 দিনে মোট 7টা ঘটনা আমি ওস্তাদের কাছ থেকে শুনবই। আমার এই ফন্দির কথা বুঝতে পেরে পারমিতা আমাকে বলল, খবরদার যদি তুমি আমার বাবাকে বিরক্ত করেছো। পারমিতার ধমকে আমি তখনকার মতো কথা না বাড়িয়ে চুপ করে গেলাম। পরি তার দাদুর খুব ন্যাওটা হয়েছে, সারাক্ষণ শুধু ওস্তাদ দাদু আর ওস্তাদ দাদু করে আর তার কাছে সকল প্রকারের আবদার করে বেড়ায়। আমরা এই নিয়ে পরীকে বকাবকি করলে ওস্তাদ বলেন, শোনো, আমার সামনে পরি দিদিভাইকে বকাবকি করা যাবে না। তাছাড়া নাতি নাতনিরা তো দাদুর কাছে একটু আবদার করবেই। কেন, তোমরা তোমাদের ছোটবেলায় সেই কাজ করনি বুঝি? হ্যাঁ, আমায় তো আপনিই খুব শাসন করেন, অথচ আপনার নাতনির কোনো দোষই তো চোখে পড়ে না আপনার। তুমি তো আমার ছেলের মতো হে সুবীর। বাবা নিজের ছেলেকে বকাবকি করতেই পারে, কিন্তু নাতি নাতনিকে সে কিছুতেই বকবে না। এটাই সংসারের নিয়ম। সংসারে থেকেও ওস্তাদ ছিলেন বৈরাগী ধরনের মানুষ। তার যুবা বয়সের ছবি দেখেছিলাম আমি। অপূর্ব সুন্দর দেবতুল্য দেখতে ছিল তাকে। যদিও সেই রূপের ঝলক এখনো আছে, তবে সেই রূপে সামান্য বয়সের ছাপ পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, সংসারের নিয়ম যখন এতই জানেন, তাহলে আপনি নিজে সংসারটা করলেন না কেন? মা বাবাকে হারিয়ে যখন মামার আশ্রয় লাভ করলাম, তখন মনে মনে খুবই কষ্ট পেয়েছিলাম। রোজ মায়ের মুখটা চোখের সামনে ভাসত। একবার মায়ের দেখা পাওয়ার জন্য ছটফট করতাম, কিন্তু মা আমায় কোনোভাবেই দেখা দিলেন না। তখন মা তারার চরণে ঠাঁই নিয়ে কেঁদেছিলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সাংসারিক পিছুটান আর রাখবো না। তারপর কয়েক বছরের মধ্যে মামাও চলে গেলেন। কলকাতায় মায়েরও মৃত্যু হলো। সংসারের সঙ্গে বাঁধা শেষ সুতোটুকুও তখন ছিন্ন হলো। ততদিনে পড়াশোনার সঙ্গে সঙ্গে তন্ত্রবিদ্যা চর্চা শুরু করেছি। আমার জীবনের দ্বিতীয় গুরু ছিলেন আচার্য শ্যামানন্দ মিশ্র। তিনি আমায় কিছু সিদ্ধি লাভেও সাহায্য করেছিলেন। আমি আমার বিদ্যা দিয়ে মানুষের সাহায্য করতে চেয়েছিলাম। এই সব কাজে সর্বাধিক প্রাণের ঝুঁকি থাকে, তা তো জানোই। তাই আর বিয়ে করে কাউকে ঘরে তুলে এনে তাকে দুশ্চিন্তায় রাখার খেয়ালও আমার মাথায় আসেনি। তবে আর লাভ কি হলো? সারা জীবন সংসারের ভয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখলাম না, সমাজের থেকেও নিজেকে দূরে দূরে সরিয়ে রাখলাম। কিন্তু শেষ জীবনে এসে ছেলে বৌমার নাতনি নিয়ে ঘর করতে হচ্ছে। কি যে মায়ার বাঁধনে বাঁধলে তোমরা সুবীর! এখন যে তোমাদের ছেড়ে মরেও শান্তি পাবো না। পারমিতা তখন চা নিয়ে বসার ঘরে ঢুকছিল। ওস্তাদের মুখে মরে যাওয়ার কথা শুনে সে খাপ্পা হয়ে বলল, এইসব কথা বলে কিন্তু আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। তারপর আপনি আর আপনার এই সুবীর দুজনে মিলে হাত পুড়িয়ে রান্না করবেন। ওস্তাদ আর কোনো কথা বললেন না। ওস্তাদের হাতে চায়ের পেয়ালা দিয়ে পারমিতা আমাদের সামনে সোফায় বসে বলল, বাবা, আমার একটা কথা খুব মনে হয় জানেন। এই যে আপনি আত্মা দেখতে পান কিংবা আত্মার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন, আত্মার উপস্থিতি অনুভব করতে পারেন, আচ্ছা সেগুলো আমরা পারি না কেন? ওস্তাদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এর উত্তর একটু আগেই তো তুমি দিয়েছ মা লক্ষ্মী। তুমি কি বললে তখন? তুমি না থাকলে আমাকে আর সুবীরকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। এর মানে রান্নার দিকটা তুমি আমাদের চেয়ে অনেক ভালো বোঝো। এই যে সুবীর যেমন গল্প লেখে, তুমি যে কোনো মানুষের হাতে কাগজ কলম ধরিয়ে দিলে কি সেও এইরকমভাবে গল্প লিখে দিতে পারবে? এর থেকে আমরা এটাই বুঝতে পারি, যার যা ক্ষমতা সে সেই ধরনেরই কাজ করে থাকে। তবে
কিছুটা ইচ্ছা শক্তির উপরও নির্ভর করে, তবে ক্ষমতাটাই আসল। যেমন গানের গলা সকলের ভালো হয় না, যেমন সকলে আঁকতেও পারে না ঠিক করে, তেমনভাবে চাইলেই কেউ ভূত দেখতে পারে না অথবা তাকে অনুভব করতে পারে না। এর জন্য ঈশ্বর প্রদত্ত ক্ষমতার প্রয়োজন হয়। অর্থাৎ এই আপনার মধ্যে যেরকম অপ্রাকৃতিক অলৌকিক ক্ষমতা রয়েছে, সেই রকম ঈশ্বর প্রদত্ত ক্ষমতা সবার মধ্যে থাকা সম্ভব নয়। তা ঠিক। তোমার সামনে 1000টা মানুষকে দাঁড় করালে তার মধ্যে একজন হয়তো ভালো মিডিয়াম হতে পারে। তবে আমি বারবার বলছি, আত্মাকে দেখতে ও শুনতে পেলেই যে কার্যসিদ্ধি করা যায় তা কিন্তু নয়। এইসব শক্তি অধিকাংশই খুব খতরনাক হয়। এদের সাথে লড়তে না পারলে এরা তোমায় নিমেষে ধ্বংস করে দিতে পারে। এদের সঙ্গে লড়াই চালানোর জন্য জানতে হয় বহু তন্ত্রমন্ত্র ও বিধি নিয়ম। এমনকি শ্মশানে গিয়ে তান্ত্রিকের সামনে বসে দেখতে হয় তারা কিভাবে কি কি সিদ্ধির দ্বারা কি কি কাজ করছেন। অর্থাৎ থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই নিয়মিত অভ্যাস করতে হয়। বিস্তর পড়াশোনা না করে এই সব কাজে নামা যায় না, বুঝলে? এই ধরনের বিদ্যা সম্পর্কে স্পষ্ট জ্ঞান না থাকলে এই ফিল্ডে আসা উচিত নয়। পারমিতা এবার একটা বেয়ারা প্রশ্ন করল। আচ্ছা, আপনি কালো জাদু করতে পারেন? বশীকরণ কিংবা মারণ? পারমিতা, কি যাতা বকছো? ওস্তাদ হাত দেখিয়ে আমায় থামতে বলে পারমিতার দিকে তাকিয়ে বললেন, সব জানি, কিন্তু ওই সব নিম্ন মার্গের কাজ আমি করিনি কোনোদিনও। তবে শিখে রাখতে হয়েছে একটা কারণে। কি কারণ? বিষের খোঁজ না রাখলে বিষহরি হওয়া যায় না। তোমার কি রোগ হয়েছে সেটা না বুঝলে আমি তোমায় ওষুধই বা দেব কি করে, আর চিকিৎসাই বা করব কি করে? আপনার এই যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কি আপনার পরিবারের আর কারোর মধ্যে ছিল না? ভগবান কাউকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করবার পূর্বে সর্বদা তার পরিবারের কাউকে না কাউকে সেই ক্ষমতার কিছুটা দান করেন। এটা এক প্রকারের আভাস বলতে পারো, যার দ্বারা ঈশ্বর জানান দেন আসবে, এই পরিবারে বিশেষ কেউ একদিন ঠিক আসবে। যেমন এই ক্ষেত্রে আমার বড় পিসিমার মধ্যে আমার মতোই কিছুটা ক্ষমতা ছিল। আচ্ছা, মানে কি ধরনের ক্ষমতা? আমার মতোই বড় পিসিমা আত্মাদের দেখতে পেতেন। ছোটবেলায় নাকি তিনি যেখানে সেখানে ভূত দেখতেন। পাড়া থেকে পরিবারে যে কেউ মরলে একবার না একবার সে এসে দর্শন দিয়ে গেছে আমার বড় পিসিমাকে। পিসিমাকে অত্যন্ত সাহসী বলা যেত না, তবে খুব ভীতুও তিনি ছিলেন না। আপনি দেখেছেন আপনার বড় পিসিমাকে? অবশ্যই দেখেছি। আমার বাবারা ছিলেন 3 ভাই বোন, বড় পিসি, ছোট পিসি, তারপর বাবা। বড় পিসির বিয়ে হয়েছিল আমাদের বাড়ির কাছেই। ছোট পিসি বিয়ে করে চলে গেলেন বিদেশে, তাই ছোট পিসিমাকে খুব একটা মনে না থাকলেও বড় পিসিমাকে আমার ভালোই মনে আছে। তিনি আমায় খুব ভালোবাসতেন। বড় পিসিমা বাড়িতে আসলেই আমি আমার মায়ের কাছে না শুয়ে চলে যেতাম পিসিমার কাছে। পিসিমা আমায় নিজের কোলে শুইয়ে গল্প বলে ঘুম পাড়াতেন। না, সেই সমস্ত দিন আর ফিরে আসবে না। আপনার নিজের তো কোনো ভাই বোন নেই, ওই পিসিদের ছেলে মেয়েদের সঙ্গেও কি আপনার আর কোনো যোগাযোগ নেই? ছোট পিসিমার এক ছেলে আছেন, তার নাম মনে নেই, তবে বড় পিসিমার 2 ছেলে মেয়েকে আমার মনে আছে। আমার থেকে তারা প্রত্যেকেই অনেকটা বড় ছিল। তাদের কারোর সঙ্গেই আজ আর আমার যোগাযোগ নেই।
আমার যখন 15 বছর বয়স তখন বড় পিসিমা মারা গেলেন। পিসেমশাই তারপর বাড়ি বিক্রি করে ছেলে মেয়েদের নিয়ে তখন যে কোথায় চলে গেলেন কে জানে, আর কোনো দিনও আমাদের সঙ্গে যোগাযোগ রাখলেন না। ওস্তাদ, আপনার ঘটনা তো বহু শুনেছি, চোখেও দেখেছি। আজ আপনার বড় পিসিমার কোনো ঘটনা বলুন না আমাদের। ঘটনা একটা আছে ঠিকই, সেই ঘটনাটা বড় পিসিমারই মুখে তার মারা যাওয়ার কিছুদিন আগে শুনেছিলাম। আমাদের পরিবারে যে আমার জন্মের আগে এরকম একটা ঘটনা ঘটেছিল সেটা আমি এর আগে জানতামই না। আপনাদের পরিবারে ভৌতিক ঘটনা? হ্যাঁ, শুধু ভৌতিক না, মর্মান্তিক। হ্যাঁ বলুন তবে। ওস্তাদ আমাদের অনুরোধে সেই ঘটনাটি বলতে রাজি হলেন। চোখ বন্ধ করে তিনি মনে মনে ঘটনাটি গুছিয়ে নিলেন, তারপর শুরু করলেন। তখন সবে সবে আমার পরীক্ষা শেষ হয়েছিল। রেজাল্ট বেরোনোর আগে অনেকদিন ছুটিও পেয়েছিলাম। ঠিক করলাম ছুটিতে এবারে বড় পিসির বাড়িতে যাব। শুধু যাবই না, কয়েকদিন থাকব। শ্যামবাজারে রাস্তার উপরেই ছিল পিসিমার শ্বশুর বাড়ি। পিসির বাড়িতে লোক বলতে 4 জন, পিসিমা, পিসেমশাই আর তাদের 2 ছেলে মেয়ে। আমার পিসেমশাই বিশ্বেশ্বর মুখোপাধ্যায় খুব ভালো মানুষ ছিলেন। নম্র ভদ্র স্বভাবের এই নিপাট ভালো মানুষ লোকটা রাইটার্সে উঁচু পদে চাকরি করতেন, কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না। জীবনে আমি মানুষটাকে চেঁচিয়ে কথা বলতে শুনিনি। আমার বাড়িতে সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। পিসেমশাই আমায় খুব স্নেহ করতেন। আমি মেধাবী ছিলাম বলে তিনি আমার পড়াশোনার জন্য ভালো ভালো বই এনে দিতেন, এবং সময় পেলে তিনি মাঝে মাঝেই আমার কাছে এসে গণিত ও ভূগোল পড়িয়ে যেতেন। ছুটির সময় আমি তাদের কাছে যেতে চাই শুনে পিসিমা বললেন, ওরে বাবা, তোর বাবা যদি রাগ করেন? আমার বাবা কারোর বাড়িতে গিয়ে রাতে থাকা পছন্দ করতেন না, এমনকি নিজের আত্মীয় স্বজনদের বাড়িতেও আমাকে আর মাকে তিনি রাতে থাকতে দিতেন না। আমি পিসিমাকে বললাম, পিসেমশাই বললে বাবা না করতে পারবেন না। তাই হলো। পিসেমশাই বাবাকে বলতে তিনি খুব অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। শুধু বললেন, নিয়ে যেতে চাইছেন যখন তখন নিয়ে যান, তবে 2 দিনের বেশি কিন্তু থাকা হবে না। মাত্র 2 দিন? যাক বাবা, নেই মামার চেয়ে কানা মামা ভালো। পিসেমশাই শুক্রবার দিন আমায় এসে নিয়ে গেলেন। আমায় দেখে পিসিমার ছেলে মেয়ে দুজনেই খুব খুশি হলো। আমি যে 2 দিন ওদের সঙ্গে থাকবো এটা শুনে ওরা ভীষণ আনন্দিত হলো। পিসেমশাই বাড়ির 1 তলার একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করলেন। ঘরটা ছিল বেশ বড় ও হাওয়াদার। আমার খুব ভালো লাগলো সেই পরিষ্কার পরিপাটি ঘরটা দেখে। সেদিন সকাল থেকেই আকাশ মুখ ভার করে বসেছিল। রাত হতে হতেই ঠান্ডা হাওয়া শুরু হলো, আর তারপরে নেমে এলো বৃষ্টি। আমার ঘরের জানলা দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছিল। বৃষ্টির মধ্যে রাস্তায় চলতে থাকা ব্যস্ত গাড়ি দেখতে আমার খুব ভালো লাগতো। এছাড়া রাস্তার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো যখন হাওয়ার সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াইতে মত্ত থাকতো, তখন আমি মনে মনে রোমাঞ্চ অনুভব করতাম। জানলা দিয়ে মুখ বাড়িয়ে যখন আমি বৃষ্টির দাপট অনুভব করছি, ঠিক সেই সময় পিসিমা হাঁক দিয়ে ডাকলেন, ভুবন, বাইরে আয়, খাবার দিয়েছি। রান্নাঘরের পাশে লম্বা দালানে আসন পাতা হয়েছে। আমরা সবাই লাইন দিয়ে সেখানে বসলাম। পিসিমা আমাদের খাবার বেড়ে দিলেন। পিসিমার হাতের তৈরি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খেতে খেতে সামনের উঠোনে বৃষ্টি দেখা এক অন্য ধরনের তৃপ্তি।
নিজের বাড়ি ছেড়ে দুদিনের জন্য পাশের বাড়িতে এলেই যেন নিজের চেনা জায়গাটাকে অচেনা বলে বোধ হয়। খাওয়া শেষ করে আমরা যে যার ঘরে শুতে গেলাম। পিসেমশাই পিসিমাকে বললেন, তুমি এই দুদিন ভুবনের সঙ্গেই থাকো, ওর যেন এখানে কোনো অসুবিধা না হয়, সেটা খেয়াল রেখো কিন্তু অবশ্যই, বুঝছো? পিসিমা রাতে আমার ঘরে এসে বিছানা করে দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে আমায় আদর করে বললেন, ভুবন, এখানে তোর ঘুমাতে অসুবিধা হবে না তো? আমি পিসিমার কোলে মাথা রেখে বললাম, একদম না, শুধু ছোটবেলার মতো যদি একটা গল্প বলতে তাহলে মন্দ হতো না। গল্প? কি গল্প শুনবি বল? আর ছোটবেলা আবার কি? এখন তুই বড় হয়েছিস নাকি? কথাটা বলে পিসিমা আমার কান মুলে দিলেন। আমি হেসে বললাম, ঠাকুমার কাছে শুনেছি ছোটবেলায় তুমি নাকি ভূত দেখতে পেতে। আমায় একটা ভূতের গল্প বলো না। আমার ভূতের গল্প পড়তে আর শুনতে খুব ভালো লাগে। বাবাকে লুকিয়ে লুকিয়ে আমি পত্রিকাগুলোয় ভূতের অনেক গল্প পড়ি। ভূত দেখতে পেতাম ঠিকই, কিন্তু সব সময় নয়। মাঝে মাঝে দেখতে পেয়েছি, এ কথা সত্যি। কিন্তু এখন বহু বছর আর ভূত দেখতে পাই না, আর দেখতে চাইও না। ভূত দেখে তোমার ভয় করতো না? করতো, খুব ভয় করতো। ছোটবেলায় কে মানুষ কে প্রেত সব না আমার কেমন গুলিয়ে যেত। কিন্তু বড় হতে হতে সেই ভূত দেখার শক্তি আমার মধ্যে থেকে হ্রাস পেল। এখন সেই ক্ষমতার একেবারেই নেই। তবে এখন দেখতে না পেলেও মাঝে মাঝে আশেপাশে আমি সামান্য হলেও কিছু অনুভব করতে পারি। তুমি শেষ কবে ভূত দেখেছিলে পিসিমা? আমার এই প্রশ্ন শুনে পিসিমা চুপ করে গেলেন। পিসিমার মুখে অদ্ভুত একটা যন্ত্রণা লক্ষ্য করলাম। আমি পিসিমার গালে হাত দিয়ে বললাম, ও পিসিমা, কি হলো গো? পিসিমার গলা কেঁপে উঠল। চোখের জল লুকিয়ে তিনি বললেন, না, কিছু না, আসলে সব মনে পড়ে গেল তাই। কি মনে পড়লো গো? শেষ ভূত দেখার কথা। তুই শুয়ে পড়, আমি তোকে ঘটনাটা বলছি। কিন্তু খবরদার, এই ব্যাপারটা তোর বাবাকে একদম বলবি না। এমনিও ভূত প্রেতে বিশ্বাস করে না, তার উপর তোকে এসব বলেছি জানতে পারলে তোকে আর এখানে আসতে দেবে না। তুমি বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। বাইরে গুম গুম শব্দ করে বাজ পড়ল। তার সঙ্গে তাল মিলিয়ে ঝমঝমিয়ে অনর্গল পড়ে চলেছে বৃষ্টি। ছনছন করে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া। এমন পরিবেশে গল্প শুনতে কার না ভালো লাগে। পিসি আমার মাথায় হাত দিয়ে বলতে শুরু করলেন, তোর জন্মের অনেক আগের ঘটনা এটা। তখন আমার, তোর ছোট পিসিরা, তোর বাবার কারোরই বিয়ে হয়নি। আমাদের সঙ্গে একই বাড়িতে তখন বাবার খুড়তুতো ভাইয়েরও গোটা পরিবার থাকতো। সব ভাই বোনের মধ্যে আমি ছিলাম সব থেকে বড়, সুতরাং প্রত্যেকেই প্রায় আমার হাতেই মানুষ হয়েছে। আমাদের বাড়িতে তখন একজন রাত দিনের কাজের মেয়ে থাকতো, তার নাম ছিল সরলা। আমার থেকে ওর বয়স কিছুটা বেশিই ছিল। ও অনেক ছোট থেকেই আমাদের বাড়িতে রাত দিনের কাজ করত। বেশি ছুটি নিত না বলে আমরা সবাই সরলার উপর নানান কাজের জন্য নির্ভর করে থাকতাম। ও কেবল পুজোর পর একবার করে মাসখানেকের জন্য ওর দেশের বাড়ি যেত। সারা বছর ও আর কোথাও যেত না। এরকমই একবার সরলা পুজোর পর দেশের বাড়ি গেল, কিন্তু সেই যে গেল আর ফিরে এলো না। আমাদের তো চিন্তা হলো, আমরা ওর বাড়িতে লোক পাঠালাম। সে খবর নিয়ে এলো সরলার মা বাবা ওর বিয়ে দিয়েছে। আমরাও নিশ্চিন্ত হলাম। প্রথম প্রথম সরলাকে ছাড়া অসুবিধা হলেও আমরা খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিলাম।
এরকম ভাবেই 5টা বছর কেটে গেল। একদিন সকালে আমি স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকেছি। হঠাৎ আমার এক খুড়তুতো ভাই শঙ্কর এসে বলল, দিদি, সরলা দি এসেছে, কোলে একটা বাচ্চাও আছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখলাম সত্যি সরলা এসেছে। ওর গায়ের রং আরো চেপে গেছে, রোগা হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে। ওর কোলের শীর্ণ বাচ্চাটাকে দেখেও আমার মায়া হলো। কথা বলে জানতে পারলাম ওর মা বাবা নাকি জোর করে ওর বিয়ে দিয়েছিল এক মাতাল জুয়ারি লোকের সঙ্গে। সরলার উপর সে ভীষণ রকমের অত্যাচার করত। একদিন নাকি নেশা করে সে রেল লাইনে শুয়েছিল, তারপর রেলে কাটা পড়েছে। এবারে সেই অসহায় সরলাকে কেউ কোথাও আর রাখতে চাইছে না, এমনকি ওর মা বাবাও ওকে তাড়িয়ে দিয়েছে। আমার হাত ধরে সরলা কাঁদতে কাঁদতে বলল, দিদি গো, আমায় একটু জায়গা দাও। আমি আমার ছেলেকে নিয়ে কয়লার ঘরে শুয়ে পড়বো। আমাকে টাকা দিতে হবে না, শুধু আমার ছেলের মুখে দুটো অন্ন তুলে দাও। তোমরা আমার সাহায্য না করলে আমি যে ডুবে মরবো গো, আমি যে ডুবে মরবো। আমার বাবা সমস্ত খবর নিয়ে জানতে পারলেন সরলা মিছে কথা বলছে না। তিনি সরলাকে আমাদের বাড়িতে থাকার অনুমতি দিলেন। সরলার ছেলের মুখটা ছিল ভারী মায়াবী। ওর নাম ছিল রঘুরাম। আমরা সবাই ওকে রঘু বলে ডাকতাম। ও যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল তখন ওর বয়স ছিল 4। ছেলেটি সরল, সাদাসিধে এবং ভারী মিশুকে ছিল। বাড়িতে এসেই ও নিমেষের মধ্যে সবার মন জয় করে নিয়েছিল। আমাদের বাড়িতে একজন মানুষও ওকে কাজের লোকের ছেলের চোখে দেখতো না। আমার বাবা রঘুর পড়াশোনার দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন। যে স্কুলে আমার ভাই বোনরা পড়তে যেত সেই স্কুলেই রঘুকে ভর্তি করা হলো। আমার সকল ভাই বোনরা ওর সঙ্গে একসাথে পড়াশোনা করত, একসাথে খেলাধুলা করত, একে অপরের সাথে খুনসুটিও করত। আগেই বলেছি, আমি ছিলাম সবার বড়, তাই আমার ভাই বোনদের কাছে আমি ছিলাম একমাত্র আবদারের স্থান। আমি ছিলাম ওদের সকলের বর্দি। রঘু আমায় ওদের মতোই বর্দি বলে ডাকতো, কিন্তু বাকি ভাই বোনদের থেকে রঘু আমার বেশি কাছের ছিল। কেন জানি না ওর সঙ্গে একটা মনের টান তৈরি হলো আমার। বিশেষ করে যখন সরলা মারা গেল, তখন রঘুর বয়স 6। সেই দিন সরলার বুকে শুয়ে রঘুকে কাঁদতে দেখি আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছিল। আমি ওকে কোলে তুলে জড়িয়ে ধরেছিলাম। সরলার মৃত্যুর পর রঘু আমায় দিদি বলে ডাকলেও আমার মায়ের মতো ভালোবাসতো। রঘুকে আমি ছাড়াও আমার বাড়িতে সবাই ভালোবাসতো ঠিকই, কিন্তু রঘু সব থেকে বেশি ভালোবাসতো আমায়। আমায় ছাড়া ওর দিনই শুরু হতো না। দেখতে দেখতে কেটে গেল আরো কটা বছর। এর মধ্যে আমার এক বান্ধবীর বিয়েতে আমায় দেখে তোর পিসে মশাইয়ের মা পছন্দ করলেন। তিনি নিজ উদ্যোগে আমার নামে খোঁজ খবর নিয়ে আমার বাবার কাছে আমার আর তোর পিসে মশাইয়ের বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন। বাবারও ওদের দেখে পছন্দ হলো, তিনিও খোঁজ খবর নিলেন। আমারও তোর পিসে মশাইকে মন্দ লাগলো না। সুতরাং 2 বাড়ির আশীর্বাদে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হওয়া থেকেই রঘু কেমন যেন চুপচাপ হয়ে গেল। ঠিক করে খেতো না, পড়তো না, কথা বলতো না, এমনকি খেলতেও যেত না। তুমি এসে অসুস্থ হয়ে পড়ল। আমার বাবা আর আমি ওকে বোঝালাম, কিন্তু আমি চলে যাব কল্পনা করলেই রঘু অসুস্থ হয়ে পড়ছিল। তোর পিসে মশাই ব্যাপারটা জানতে পেরে রঘুকে বললেন, তুমি চিন্তা করো না রঘু, তোমার বর দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবেন ঠিকই, কিন্তু তোমার যখনই ইচ্ছা হবে তখনই তুমি ওই বাড়ি গিয়ে দিদির সঙ্গে দেখা করে আসতে পারবে। রঘু শেষ অবধি এই কথা শুনে শান্ত হলো এবং আস্তে আস্তে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল।
রঘুর যখন 10 বছর বয়স, তখন আমার ধুমধাম করে বিয়ে হলো। আমার বিয়ে নিয়ে রঘুর মধ্যে উৎসাহের অভাব দেখলাম না। সে নতুন জামা পরে সারা বাড়িতে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন তার ঘাড়েই আমার বিয়ের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে নিয়ে সবাই খুব মজা করলো, কিন্তু রঘুর ওসব দিকে তাকানোরও সময় ছিল না। ওর সারাদিনের সমস্ত উৎসাহের অবসান ঘটলো যখন আমার বিদায় নেওয়ার সময় এলো। বাড়ির সবাই আশীর্বাদ করার পর যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি, তখনই শুরু হলো রঘুর কান্না। সে এমনই কান্না জুড়ে দিল যে ওর কান্না দেখে আমি নিজেও কাঁদতে ভুলে গেলাম। গোটা বাড়িতে ঝড় বইয়ে দিল রঘু। আমার বরকে ডাকাত ডাকাত বলে তেড়ে তেড়ে উঠছিল সে কি কাণ্ড! সেই সবজি বাড়ির সবাই মিলে বুঝিয়ে ওকে ঠান্ডা করে আমায় বিদায় করলো। পরে শুনেছিলাম আমি বেরোতেই রঘু অজ্ঞান হয়ে গিয়েছিল। তোর পিসে মশাই এই খবর পেয়ে রঘুকে ডেকে পাঠালো। আমার কাছে এসে রঘু আবার সুস্থ হল। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব মাত্র 3 থেকে 5 মিনিটের, সেটা তো দেখতেই পাচ্ছিস। এক কথায় বলা যায় বড় রাস্তার এপারে আমার শ্বশুর বাড়ি হলে ওপারে আমার বাপের বাড়ি। বিয়ের কিছুদিন পর থেকেই রঘু রোজ আমার বাড়িতে আসা শুরু করলো। এমনকি ও স্কুল থেকে ফিরেও দুপুরবেলা করে আমার শ্বশুর বাড়িতে চলে আসতো। মনে মনে আমার খুব ভালো লাগলেও একটু একটু চিন্তা যে হতো না তা বলবো না। আমার শাশুড়ি মা ছিলেন বড় কড়া ধাঁচের মহিলা। আমার ওনার জন্যই অধিক ভয় হতো। এভাবে রোজ রোজ রঘুর আসাটা মা কি ভালো চোখে দেখবেন? কিন্তু খুব তাড়াতাড়ি রঘু আমার সকল চিন্তার অবসান ঘটিয়ে দিল। মিষ্টি কথায় ও সুন্দর ব্যবহারে আমার শাশুড়ি মাকে সে এমন ভুলিয়ে নিল যে একদিন যদি রঘুর বাড়িতে ঢুকতে দেরি হতো তাহলেই আমার শাশুড়ি মা অস্থির হয়ে যেতেন। এমনকি তিনি অনেক সময় নিজেই রঘুকে আনতে চলে যেতেন। রঘুর জন্য রোজ দুপুরে তিনি অপেক্ষা করতেন। রঘু এলে ওকে ভাত খাওয়াতেন। আমার শ্বশুর মশাই আর স্বামীও রঘুকে খুব স্নেহ করতেন। ছুটির দিনে তারা রঘুকে নিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলতেন। আমি মনে মনে ভাবতাম রঘুর কপাল ভালো, যেখানেই যায় সেখানেই ভালোবাসা পায়। রঘুকে দুরন্ত বলা যায় না, তবে ও খুব রসিকতা করতে ভালোবাসত। ওর বয়সের তুলনায় ওর দুষ্টুমিগুলো ছিল ছোট ছোট। যেমন ধর, রঘু যখন দুপুরবেলা আমাদের বাড়িতে আসতো তখন ও সরাসরি আমায় দেখা দিত না। প্রথমে ধূপ ধূপ করে সিঁড়ি দিয়ে উঠতো, তারপর আস্তে করে দোতলার দরজাটা ফাঁক করে মুখ বাড়িয়ে বলতো, বর্দি টুকি। আমি ফিরে তাকাতেই ও আবার লুকিয়ে পড়তো। ওর দুষ্টুমিটা আমার খুব ভালো লাগতো। আমি তখন হেসে ওর দিকে না তাকিয়েই রান্নাঘর থেকে জিজ্ঞেস করতাম, কে রে, আমার রঘু এলি নাকি? এই কথাটা শুনে রঘু খিলখিল করে হেসে দরজা খুলে বলতো, ধাপ্পা। আমি তখন ওর দিকে 2 হাত বাড়িয়ে দিতাম। ও ছুটে এসে আমার বুকে ধরা দিত। জানিস ভুবন, আজ হয়তো আমি 2 সন্তানের মা, কিন্তু আমি প্রথম মাতৃত্বের রস আস্বাদন করেছিলাম ওই ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে। আজ এই 2 সন্তানের মা হয়েও আমার বুকে এমন একটা কষ্টের জায়গা রয়েছে যা একজন সন্তান হারা মা ভিন্ন আর কেউ বুঝতে পারবে না। পিসিমা একটু থেমে নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলেন, রঘুর যখন 12 বছর বয়স তখন আমার প্রথম সন্তান হলো, কন্যা সন্তান। নাম দিলাম মৌ। রঘু বাড়ির প্রত্যেক সদস্যর থেকে বেশি উৎসাহিত ছিল। ও যেন একটা নড়াচড়া করা জ্যান্ত পুতুল পেয়ে গেছে। আসলে এতদিন তো বাড়ির সব থেকে ছোট ছিল রঘু নিজে। এই প্রথম ও নিজের থেকে ছোট কাউকে পেয়ে ও অধিক আনন্দিত হয়ে উঠল। তার উপর আমি যখন ওকে বললাম, রঘু তুই কিন্তু মামা হয়ে গেলি। সত্যি বলছো বর্দি? ভাই নয়, দাদা নয়, একেবারে মামা। তার মানে তো আমি অনেক বড় হয়ে গেছি বলো? হ্যাঁ সোনা, তুমি অনেক বড় হয়ে গেছো। মৌ হওয়ার পর রঘু আরো ঘন ঘন আমার কাছে আসতে শুরু করলো। ও খুব একটা বেশি মৌয়ের গায়ে হাত দিত না, শুধু ওর দোলনার সামনে চুপটি করে দাঁড়িয়ে এক দৃষ্টে ওকে দেখে যেত।
কেউ যদি রাস্তা থেকে এসে মৌকে কোলে নিয়ে যেত, রঘু তখন গম্ভীর হয়ে তাকে বলতো, এই আমার ভাগ্নির গায়ে নোংরা হাত দেবে না একদম। যাও আগে হাত ধুয়ে এসো, তারপর ওকে কোলে নেবে। রঘু তখন বাড়িতে এলেই আমার শাশুড়ি মা আমাকে হেসে বলতেন, ওই ওই যে এলেন তোমার মেয়ের পাড়াদার, এবারে তোমার মেয়েকে কেউ ছুতে পারবে না। আমি হাসতাম। রঘুকে আমার মেয়ের প্রতি যত্নশীল দেখে মনে মনে খুব শান্তি অনুভব করতাম। আমি যখন গর্ভবতী ছিলাম তখন একবারের জন্য আমি খুব ভয় পেয়েছিলাম। এতদিন রঘু একাই আমার পুরো আদর ভোগ করেছে। এখন আমার কোলে একটা সন্তান এলে ও যদি কষ্ট পায়, যদি ভাবে যে আমি ওকে নিজের থেকে দূরে করে দিয়েছি, আমি ছাড়া যে আমার রঘুর আর কেউ ছিল না। কিন্তু সেই সব ভয় যে অনর্থক তা প্রমাণ হলো, সেটা দেখেই আমি নিশ্চিন্ত হয়েছিলাম। আমি দেখলাম রঘুর ভালোবাসা আমার মেয়ের প্রতি আমার থেকেও বেশি হয়ে উঠেছিল। আমি মাঝে মাঝে অভিমানী সুরে রঘুকে ডেকে বলতাম, এখন তো তোর ভাগ্নি সব, আমাকে তো আর ভালোবাসিস না। রঘু আমার গলা জড়িয়ে ধরে বলতো, না না বর্দি, আমি তোমাকেই বেশি ভালোবাসি, তোমার পর মৌকে ভালোবাসি। কই, তুই তো আমার খেয়ালই রাখিস না, যত খেয়াল তুই ওরই রাখিস। ও তো ছোট বলো, তাই ওকে একটু চোখে চোখে রাখি। ওর মুখে এরকম বড়দের মতো কথা শুনতে আমার খুব ভালো লাগতো। আমার অতটুকু মেয়েটাও রঘুকে দেখলেই খিলখিল করে হেসে উঠত। ঘন্টার পর ঘন্টা রঘু ওকে দোলনায় শুইয়ে ওকে দোল দিয়ে যেত, কখনো ওকে বিরক্ত হতে দেখিনি। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল জানিস, কিন্তু আমার এই ভরা সংসারের সুখ ভগবানের সহ্য হলো না। এবারে বলছি সেই দিনের কথা। ওই দিনটা আমার জীবনের এমন একটা কালো দিন ছিল যে দিনটার কথা মনে পড়লে আজও কষ্টে আমার বুক ফেটে যায়। আমি হয়তো মৃত্যুর পূর্বে শেষ নিঃশ্বাস ফেলার সময়ও সেই দিনটার কথা ভুলতে পারবো না। সেই দিন আমার একমাত্র ননদের মেয়েটার ভারী অসুখ করেছিল, তাই জন্য আমার স্বামী আর শ্বশুরমশাই গিয়েছিলেন হাওড়ায়। ওখানে আমার ননদের শ্বশুর বাড়ি। আমি আর আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে সেদিন একাই বাড়িতেই ছিলাম। বেলা তখন 3টে বাজে। বারান্দায় ওই ইজি চেয়ারে বসে বসেই মেয়েকে সামনের দোলনায় শুয়ে দোল দিচ্ছিলাম। তখনও রঘু আসেনি। আমারও চোখটা লেগে এসেছিল। ঘুমের মধ্যে আমি দেখলাম একটা অন্ধকার ঘরে আমি ব্যাকুল হয়ে রঘুকে খুঁজে চলেছি, কাতর স্বরে রঘুর নাম ধরে ডাকছি। এমন সময় দেখলাম কেউ যেন আমার আঁচল ধরে টান দিল। আমি পিছন ফিরে দেখলাম রঘু দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, কোথায় চলে গিয়েছিলে তুই? কথা দে, তুই আমায় ছেড়ে যাবি না, কথা দে বলছি। মরে গেলেও তোমায় ছেড়ে যাব না বর্দি। তুমি যতদিন না আমায় তাড়িয়ে দিচ্ছ ততদিন আমি তোমার আর ভাগ্নির সঙ্গেই সব সময় থাকবো। ধর্মর করে উঠে বসলাম আমি। এ কেমন স্বপ্ন দেখলাম আমি? মনের ভিতরটা এত অস্থির লাগছে কেন? ঘড়িতে দেখলাম 3:30 বাজে। কি ব্যাপার, রঘু এখনো আসেনি কেন? ও তো এত দেরি করে না। দোলনায় দেখলাম মেয়ে উঠে আপন মনে খেলে চলেছে। আমি এরও চুল হাত কোপা করতে করতে শাশুড়িমার ঘরে প্রবেশ করলাম। আজ মাও একটু ঘুমিয়ে পড়েছেন। মাকে ডাকতেই মা ঘুম চোখে জিজ্ঞেস করলেন, কি বৌমা, রঘু এসেছে নাকি? না মা, আসেনি, অনেক বেলা হলো। আপনি কিছু মুখে দিন আগে, তারপর আপনি একটু মেয়েকে দেখুন, আমি গিয়ে রঘুকে নিয়ে আসবো। স্কুল থেকে ফিরে হয়তো আজও বাড়ি চলে গেছে। সেই ভালো বৌমা, ডেকে এসো তো। কেন ছেলেটার এত দেরি হচ্ছে? আমাদের রান্নাঘরের উল্টো দিকে ছিল দোতলার সদর দরজা। মায়ের খাবার বাড়তে বাড়তে স্পষ্ট শুনলাম সিঁড়িতে পায়ের ধূপ ধূপ শব্দ। মনে মনে বললাম, হয়তো রঘু এলো। আজ এত দেরি করলো তো, একটুও কথা বলবো না ওর সাথে, দাঁড়িয়ে থাকুক এবার দরজার সামনে। ভাত নেওয়া শেষ করে থালার এক পাশে মাছ ভাজা রাখলাম।
তখনই শুনলাম দরজা খুলে রঘু মিহি অথচ করুণ সুরে বলল, বর্দি, ও বর্দি। আমার গায়ে কাটা দিল। আজ ওর ডাকটা এরকম মনে হলো কেন? রঘুর গলার স্বরটা একটু যেন ফ্যাস ফ্যাসে, এরকমভাবে তো কোনোদিন ডাকে না। আমি তখনও কোনো সাড়া না দিয়ে কান পেতে শুনলাম দরজাটা আস্তে আস্তে খুলে গেল। রোজের মতো জিজ্ঞেস করলাম, কে রে, রঘু এলি নাকি? কোনো উত্তর নেই। ওর দিকে না তাকিয়ে আবার বললাম, আর নাটক করতে হবে না, অনেক দেরি করেছিস। যা তাড়াতাড়ি হাত মুখ পা ধুয়ে ভাগ্নির কাছে গিয়ে বস, আমি তোর খাবার নিয়ে যাচ্ছি। তখনও কোনো সারা শব্দ নেই। হঠাৎ আমার মেয়ে তারস্বরে কেঁদে উঠল। আমি চমকে উঠে পিছনে ফিরে বললাম, কি হচ্ছেটা কে রে? সামনের দৃশ্য দেখে মুখ থেকে আর একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। এটা কে দাঁড়িয়ে আছে আমার মেয়ের দোলনার সামনে? মাথার চুল থেকে পায়ের নখ অব্দি রক্তে মাখা, ঘাড় কাত হয়ে ভেঙে দেহের বাম দিকে ঝুলে পড়েছে। দুটো চোখ কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে, চোয়ালটা ভেঙে গিয়ে দাঁত কপাটে ঝুলে পড়েছে, মাথাটা দ্বিখণ্ডিত। এ কি আমার রঘু? আমার হাত পা ঠকঠক করে কাঁপছিল তখন। পিঠের শির দ্বারা বের নেমে গেল ঠান্ডা স্রোত। মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। রঘু আমার দিকে তাকিয়ে নিজের দুহাত শূন্যে তুলে চিৎকার করে বলে উঠল, ও ও বর্দি, আমি 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 তোমায় ছেড়ে যাব না। বলেই সেই ভয়ানক মূর্তি আমার দিকে ছুটে এলো। সেই যন্ত্রণা মাখা ভয়ানক কণ্ঠস্বর ও অস্বাভাবিক দৃশ্যের ধাক্কায় আমার হাত থেকে ভাতের থালাটা সশব্দে মাটিতে পড়ে গেল। আমার মনে হলো বিরাট একটা ভূমিকম্পে বাড়িটা যেন কেঁপে উঠল। তারপর কোনো অদৃশ্য শক্তি আমায় এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনেটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। কতক্ষণ পর মনে নেই, মাথায় একটা তীব্র যন্ত্রণা অনুভব করে চোখ খুললাম। প্রথমে খুব আবছা দেখলাম, তবুও বুঝতে পারলাম সামনে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে। দৃষ্টি স্পষ্ট হতে দেখলাম আমার মাথার কাছে বসে আছেন আমার স্বামী আর শাশুড়ি মা, আর আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে আমার খুড়তুতো ভাই শঙ্কর। দেখলাম আমার শ্বশুরমশাইয়ের কোলে আমার মেয়ে তখন অঘরে ঘুমোচ্ছে। আমি শঙ্করের দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, আমার রঘু কই রে শঙ্কর, ওর কি কিছু হয়েছে? এতক্ষণ শঙ্কর চুপ করে দাঁড়িয়েছিল। আমার প্রশ্নটা শুনে ও আমার হাত ধরে কেঁদে ফেলল। ডান পিঠে ছেলে শঙ্করকে এর আগে আমি কোনোদিনও কাঁদতে দেখিনি। আমি ওর হাত শক্ত করে ধরে দৃঢ় স্বরে জিজ্ঞেস করলাম, রঘু কোথায় শঙ্কর? ওর কি হয়েছে সত্যি করে বল। শঙ্কর কোনো রকমে কান্না থামিয়ে বলল, আজ স্কুল থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়েছিল। বড় রাস্তাটা রঘু একা পার করতে পারে না বলে আমি ওকে রোজই তোমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যাই। কিন্তু আজ আমার খুব খিদে পেয়েছিল বলে রঘুকে নিয়ে আগে বাড়ি ফিরতে চাইলাম। রঘু বলল ও কিছুতেই বাড়ি ফিরবে না, ও তোমার কাছেই আসবে আগে। আমার সঙ্গে ওর একটু ঝগড়াও হয়ে গেল এই নিয়ে। রাগের চোটে আমি ওর হাতটা ছাড়িয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। ভেবেছিলাম ও আমার পেছন পেছন আসবে, কিন্তু ও একা একা বড় রাস্তার দিকে এগিয়ে গেল। আমি পেছন ফিরে দেখলাম ও রাস্তা দিয়ে ছুটে পার হওয়ার চেষ্টা করছে। আমি ওর কাছে যেতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় আমার চোখের সামনে একটা বিরাট পাঞ্জাব ট্রাক এসে ওকে পিষে দিয়ে চলে গেল। আমি কিছুই করে উঠতে পারলাম না বড়দি। মুহূর্তের জন্য আমার পা এক জায়গায় স্থির হয়ে আটকে গেল। তারপর রাস্তার লোকেদের চেঁচামেচিতে সম্বিত ফিরতে ছুটে গেলাম রঘুর কাছে। দেখলাম ওর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তার এদিক ওদিক পড়ে রয়েছে। আমি ওখানেই বসে পড়লাম। আমার দেহে হেঁটে চলার মতো কোনো শক্তি রইল না। পাড়ার লোকেরা বাড়িতে খবর দিল, বাড়িতে কান্নাকাটি শুরু হলো। এর মধ্যেই মাসিমা খবর পাঠালেন তুমি নাকি জ্ঞান হারিয়েছ। তাই বাড়ি থেকে আমায় পাঠানো হলো তোমায় এই দুঃসংবাদ দেওয়ার জন্য। কিন্তু এখন আমায় ফিরতে হবে বড়দি, রঘুকে নিমতলায় নিয়ে যেতে হবে। কি শুনলাম আমি? কেন শুনলাম?
আমার রঘু আর নেই। আমি কোনো কথা বলছি না দেখে শঙ্কর আমায় জিজ্ঞেস করলো, তুমি একবার রঘুকে শেষ দেখা দেখতে যাবে না? শঙ্কর, তুই বাড়ি যা, আর দেরি করিস না। শঙ্কর চলে গেল। আমার শাশুড়ি ছিলেন বুদ্ধিমতী মহিলা। তিনি সর্বদা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতেন। তিনি বললেন, বৌমা, আমরা বাইরে আছি, তুমি বরং একটু বিশ্রাম নাও। উনি বুঝতে পেরেছিলেন এই অবস্থায় আমার কারোর সান্নিধ্য সহ্য হতো না। তারা ঘর থেকে চলে যেতেই আমি চিৎকার করে কেঁদে উঠলাম। বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল রঘুর করুণ মুখখানা। সেদিন আমার শ্বশুর মশাই ও স্বামী আমার বাপের বাড়ি চলে গেলেন। আমি আর শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে এই বাড়িতেই রইলাম। রঘুকে শেষ বিদায় দিতে আমি পারলাম না। মায়ের মুখ থেকে সন্তান যাওয়ার দুঃখ যে কতটা গভীর সেটা আমি বলেও বোঝাতে পারবো না। ফুটফুটে ছেলেটা ওর কত কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। কিন্তু ঠিকই বলতো, আমাকে বড্ড বেশি ভালোবাসত। তাই তো যাওয়ার আগে শেষবার আমায় দেখা দিয়ে গেল। শঙ্করের কথাই বুঝতে পেরেছিলাম যেই মুহূর্তে রঘুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কিছুক্ষণের মধ্যেই রঘু আমার সশরীরে দেখা দিয়ে গিয়েছিল। কিন্তু সেই দিনের পর রঘু আর কোনোদিনও সরাসরি আমার সামনে আসেনি। তবে ওকে চোখে না দেখলেও আমি অনুভব করতে পারতাম, শুনতে পেতাম। ঠিক দুপুর 3টে বাজলে ধুপ ধুপ করে কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতো। আমি আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকতাম সেই দিকে। ধীরে ধীরে আমার চোখের সামনে নিজে থেকেই দরজাটা খুলে যেত। রঘুর আগমন অনুভব করলেও কিছুতেই রঘুকে চোখের দেখা দেখতে পেতাম না। তবুও নিশ্চিন্ত হতাম যে রঘু আজও আমায় ছেড়ে যায়নি। রঘু যে আমার কাছেই আছে, এ যে আমার মনের ভুল বা অযৌক্তিক বিশ্বাস নয়, এর একটা জোরালো প্রমাণও পেয়েছিলাম আমি। একদিন আমার মেয়ে দোলনায় শুয়ে ঘুমোচ্ছিল। আমি দাঁড়িয়েছিলাম ওর থেকে কিছুটা দূরে। হঠাৎ দেখলাম দোলার এক পাশ ছিঁড়ে দোলাটা মাটিতে পড়ে যাচ্ছে। আমার বুকের ভেতরটা থমকে গেল। চিৎকার করে দৌড়ে যেতে গিয়ে অবাক হয়ে থেমে গেলাম। দেখলাম দোলনাটা পড়লো না, কেউ যেন অদৃশ্য একজোড়া হাত দিয়ে দোলনার ছিঁড়া দিকটা ধরে রয়েছে। আমি পা টিপে টিপে দোলনার কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে নিতে দোলনাটা মাটিতে পড়ে গেল। এ আমার রঘু ছাড়া আর কেউ হতে পারে না। আমার রঘুই ঠিক সময় দোলনা ধরে নিয়ে ওর আদরের ভাগ্নিকে বাঁচিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মাও কাছেই ছিলেন, তিনিও সবটা দেখলেন। আমি উত্তেজিত হয়ে বললাম, দেখলেন মা, আমাদের রঘু এখনো আছে। ও আমাদের ছেড়ে যায়নি মা, ও আমাদের ছেড়ে যায়নি। বৌমা, রঘুর আত্মার জন্য গঙ্গায় গিয়ে পিণ্ডি দিতে হবে। আমি ব্যবস্থা করছি। কি বলছেন মা? তাহলে তো আমার রঘু চলে যাবে। ওকে চোখে না দেখলেও এখন ওকে অনুভব তো করতে পারছি, তখন তো সেটাও পারবো না মা। মা গম্ভীর হয়ে আমার কাছে এলেন। লক্ষ্য করলাম ওনার চোখে সামান্য জল চিকচিক করছে। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বৌমা, এরকম করে কাউকে আটকে রাখা উচিত নয়। রঘুকে এই মায়ের বন্ধন কাটিয়ে তোমাকে তো যেতে দিতে হবে মা। আজ রঘু না থাকলে সত্যি বিপদ হতো, তা ঠিকই, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, আমাদের রঘু মুক্তি না পেয়ে ঠিক কত কষ্ট পাচ্ছে। ওর অতৃপ্ত আত্মা এখনো এই ইহ জগতের মায়া ত্যাগ করে যেতে পারছে না। এর কারণটা কি তুমি কি জানো? তুমি আসলে অজান্তেই ওকে আঁকড়ে ধরে রাখতে চাইছো। তুমি না বললে ও যে যেতে পারবে না মা। রঘুকে আর বেঁধে রেখো না, ওকে মুক্তি দাও। তুমি তো স্বার্থপর নও মা। নিজের মনের শান্তির জন্য তুমি রঘুকে আটকে রেখো না। অন্তত বাস্তব সত্যিটা মেনে নিয়ে ওকে মুক্তি দাও, বুঝলে? শাশুড়ি মা আমায় ঠিকই বুঝিয়েছিলেন সেই দিন। আমি ওনার কথায় রাজি হয়েছিলাম। রঘুর আত্মার শান্তির জন্য যা যা ব্যবস্থা করার সে সব কিছুই করেছিলাম।
তারপর থেকে আজ পর্যন্ত এত বছর কেটে গেছে, এখন আমি আর রঘুর অস্তিত্বের কোনো প্রমাণ পাই না কারোর পায়ের শব্দ। কেউ আর দরজা খুলে বর্দি বলে ডাকে না। আমিও আর জিজ্ঞাসা করতে পারি না, কে রে, রঘু এলি নাকি? কেউ আর বর্দি বলে দৌড়ে এসে আমার বুকে ধরা দেয় না। তবু রঘু যে আর আমাদের মাঝে নেই, আজও এটা বিশ্বাস করে উঠতে পারি না। ঘড়িতে দুপুর 3টে বাজলে আজও প্রত্যেক দিন আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। বড় পিসিমা কথা বলতে বলতেই কেঁদে ফেললেন। আমি মন দিয়ে এতক্ষণ গল্প শুনছিলাম। এখন খেয়াল করলাম ভোর হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে বাসা থেকে বেরিয়ে উড়ান দিয়েছে আকাশে। বড় পিসিমা চোখের জল মুছে বললেন, দেখেছিস, আমার গল্পের জন্য সারা রাত তোর ঘুমই হলো না। এখন একটু দু চোখের পাতায় এক কত দেখি। আমি যাই, মেলা কাজ বাকি। ওস্তাদ গল্প বলা শেষ করলেন। ওস্তাদের কোনো গল্প শুনে এর আগে আমার চোখে জল আসেনি। এই গল্পটা শুনে মনটা খুব খারাপ লাগছিল। লক্ষ্য করলাম পারমিতার চোখেও জল। সংসারের মায়া এমনই হয়। এই মায়ার ফাঁদে একদিন না একদিন মানুষ ঠিকই পড়ে। তবে এই মায়ায় জড়ানো যতটা সহজ, এই মায়া ছিন্ন করে বেরোনো ততটাই কঠিন। জয় তারা, জয় জয় তারা, জয় তারা।